2024-এর আগে বুদ্ধিজীবীরা তো কথাই বলা শেখেন নাই, এবং 2024 নামক এরকম একটা বড় আলোড়ন আসতে যাচ্ছে, তা এখানকার বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, তাত্ত্বিক, নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী কারো কল্পনাতে ধরা পড়েনি। ফলে যেটা সলিমুল্লাহর ভাষায় দি গ্রেট আননোন, একটা আননোন হাজির হচ্ছে বারবার, এবং আমরা তার পরিচয়টা খুঁজে বেড়াচ্ছি। এবং সেটা আপনি যদি সেই আননোনের যদি আমরা অন্য কোনো রূপ খুঁজি, সেটা পাওয়া যাবে আমসোফার যে ওঙ্কার উপন্যাসের বোবা মেয়েটি, যে অন্য কারোর মধ্যে না, একটা আননোন, যার মনের অবস্থাও কিন্তু বলবার ক্ষমতা যার নাই, তার মুখ থেকে যখন বাংলা বেরিয়ে আসছে এবং রক্তপাতের মধ্যে দেশে মারা যাচ্ছে, সে তখন একটা ওই আননোনের প্রতীক হয়ে হচ্ছে। একই রকমভাবে আপনি দেখবেন আবু সাঈদ আমাদের কল্পনার বাইরে ভিন্ন ভঙ্গিতে, ভিন্ন অঞ্চল থেকে যে ভঙ্গিতে দাঁড়ালো, সেটাও কিন্তু ওই যে আমাদের যুক্তি বুদ্ধির পর্দা খুঁড়ে সত্যের আত্মপ্রকাশের মতো, এবং ওই সত্যের আত্মপ্রকাশ এত অলৌকিক একটা ব্যঞ্জনা তৈরি করেছিল যে সারা বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্র মধ্যবিত্ত সমাজ একসঙ্গে কিন্তু দাঁড়িয়ে পড়েছিল আবু সাঈদের পরে, 16 জুলাই ঘটনার পর থেকে। এই যে একটা বারবার আমরা দেখছি যে একটা মানে রাজনৈতিক পালাবদলের মধ্যে একটা আগমন হচ্ছে একটা অজানা অংশ থেকে। 1905-এ দেখেন যারা এখানে প্রথমবার একটা আঞ্চলিক স্বায়ত্তশাসনের অধিকার পেয়ে আত্মপ্রকাশ করতে চেয়েছিল, তো তাদেরকে 1911 সালে বঙ্গভঙ্গ রদের মাধ্যমে দমন করা হলো। এবং এই যে বৈষম্যের প্রশ্নটা বারবার সামনে আসলো, সেটা 1947 আসলো, 1952-তে আসলো, 1971 আসলো, এবং 2018 থেকে 2024 পর্যন্ত কিন্তু আমরা সেই সিলসিলায় দেখতে পাই। তো সমাজবিজ্ঞানে আমরা যে কথাটা প্রচলিত আছে যে বাংলাদেশ প্যারাডক্স, এই প্যারাডক্স সাধারণত অর্থনীতির বেলায় প্রয়োগ করা হয় যে কীভাবে বাংলাদেশ অন্যান্য দেশের থেকে উপমহাদেশে এগিয়ে যাচ্ছে। তো অন্য অর্থে দেখেন যে যে দলটা স্বাধিকারের দল, তারা স্বাধীনতা যুদ্ধের দল হতে পারেনি, যেটা আমসভা বলছেন। এবং আমসভা বলছেন যে মুক্তিযুদ্ধ কেউ চায়নি, ভারত চায়নি, পাকিস্তান চায়নি, রাশিয়াও চায়নি, কেউ চায়নি, এমনকি আওয়ামী লীগের চাওয়ার মধ্যেও, বা বাংলাদেশের যে তৎকালীন যে সামাজিক এলিট শ্রেণী যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যেও ছিল না। এবং এটা আমসভা দাবি করছেন যে এটা হচ্ছে তার আত্মপরিচয়ের যে জায়গাটা, সেটা মীমাংসা না হওয়া। এবং তিনি বলছেন বস্তুত বাংলাদেশ যে ধরনের রাষ্ট্র, সেই রাজনৈতিক বাস্তবতাকে ধারণ করার মতো কোনো রাজনৈতিক দল অদ্যাবধি এখানে বিকশিত হয়নি। এবং সেটা 2024-ও একই রকম প্রশ্ন, এটা আমরা পরে আলোচনা করবো। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের দেশে আমরা দেখেছি বিভিন্ন ধরনের রাজনীতি আছে, ভারতপন্থী রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি, পাকিস্তানপন্থী রাজনীতি, পাকিস্তান বিরোধী রাজনীতি, বা চীনপন্থী, চীন বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, বিভিন্ন রকম বিরোধী নেগেটিভ এন্টিটি রাজনীতি আছে। কিন্তু বাংলাদেশপন্থী, বাংলাদেশ নামক রাষ্ট্র, এইটার সুরক্ষার জন্য কী ধরনের রাজনীতি প্রয়োজন, এই জিনিসটা কিন্তু এখনও আমাদের সামনে তাত্ত্বিক বা রাজনৈতিক রূপরেখা হিসেবে হাজির হয়। যেটা আমরা নিজের কথা বলছিলাম, যদি এই রূপরেখা না থাকে আপনি অভ্যুত্থানকে তো রক্ষাই করতে পারবেন না, আপনি রাষ্ট্রকে রক্ষা করতে পারবেন না। এবং সেই রকম একটা সংকটের ফাটল ক্রমশ আমাদের সামনে আরও চওড়া হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো। এখন আমরা যদি আমাদের ইতিহাসকে একটু ব্যাখ্যা করে আসি, তাইলে এই সংকটের চেহারাটা দেখতে পাবো। সেটা হচ্ছে যে আমরা যে 1905-এ বলছি বা বিভিন্ন সময়ে কারা আসলে আবির্ভূত হয়েছিল। এখানে একটা আমরা মধ্যবিত্তের নেতৃত্বে আন্দোলন করে, পূর্তি মধ্যবিত্তের নেতৃত্বে আন্দোলন করে মধ্যবিত্তের একনায়কত্ব কায়েম করি। পূর্তি মধ্যবিত্তরা তারা 52 সাল থেকে 71 সাল পর্যন্ত আন্দোলন সংগ্রাম গণ আন্দোলন করেছে, কিন্তু তারপর তারা যে দলটির পিছনে দাঁড়ালো এবং রাষ্ট্র ক্ষমতায় তাকে বসালো, বা দলটি নিজে জনগণের নাম করে বসে গেল, তারা তো সেই একটা মধ্যবিত্তের একনায়কত্ব তৈরি করেছিল। একই রকম বাস্তবতা আমরা দেখব যে মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ইত্যাদি কথা বলে 2009 সাল থেকে যে দলটি আসলো এবং মধ্যবিত্তের একটা বড় অংশের সমর্থন পেল, সেই তারাও কিন্তু এই মধ্যবিত্ত, তারা কিন্তু একইভাবে একটা বনেদি মধ্যবিত্তের এখন একটা তন্ত্র স্থাপন করলো, প্রতিষ্ঠা করলো, যার নাম আমরা এখন হয়তো বলছি যে এটা হচ্ছে ফ্যাসিবাদ। কিন্তু এই উঠতি মধ্যবিত্তের পরিচয়টা আগে আমাদের পাওয়া দরকার যদি আমরা জুলাইকে বুঝতে চাই এবং বাংলাদেশের ইতিহাসকে বুঝতে চাই। এখানে আমাদের যে প্রথম রাজনৈতিক উত্থান, সেটা আসলে বলা যাবে স্বদেশী বা সন্ত্রাসবাদী যুগের আন্দোলন না, ওগুলো গণ আন্দোলন ছিল না এবং ওগুলো ভিন্ন উৎস থেকে পরিচালিত। ওই অর্থে বললে কৃষক পর্যায় পার্টির নেতৃত্বে যে আন্দোলনটা হয়, এটা প্রথম একটা সামাজিক জাগরণ ঘটে।
আপনারা বলবেন যে ওই রকম সময় তো আরেকটা আন্দোলন হয়েছিল, তেভাগা আন্দোলন। তেভাগা জাতীয় আন্দোলনে পরিণত হয় নাই। তেভাগা উত্তরাঞ্চল আর নোয়াখালী চরাঞ্চল সব কিছু অঞ্চলে ছিল। সেটা এক ধরনের এই যোদ্ধার শ্রেণীর বিরুদ্ধে বর্গাদা ভূমিহীন শ্রেণীর দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বে কমিউনিস্টরা তেভাগার পক্ষ নিয়েছিল, যোদ্ধাদের বিরুদ্ধে ছিল। আবার কৃষক প্রজা পার্টি যখন আন্দোলন করছে, সেটা মূলত এই উঠতি মধ্যবিত্ত মানে গ্রামের সচ্ছল কৃষকদের পার্টি, এবং ওই সচ্ছল কৃষকের যে সন্তান কেবল পড়ালেখা করছে তাদের পার্টি, গ্রাম মফস্বলে উঠতি মধ্যবিত্তের পার্টি। তাহলে উঠতি মধ্যবিত্তের পার্টি নেতৃত্বে কৃষক প্রজা পার্টি যে আন্দোলন করলো, সেটা যেটা একটা পর্যায়ে গিয়ে জমিদারি ব্যবস্থা, ঋণসালিসি ব্যবস্থা, এটাকে উচ্ছেদ করতে সক্ষম হলো। সেটাই ছিল এখানে জাতি গঠনের প্রথম ধাপ, এবং সেটাই ছিল এখানে সত্যিকার মৌলিক সমাজ সংস্কার। চিরস্থায়ী বন্দোবস্তের জবাবে 1793 চিরস্থায়ী বন্দোবস্তের পরে এই কৃষক প্রজা পার্টির মাধ্যমে সেটার একটা তার অ্যান্টিথিসিস হিসেবে নতুন রাজনীতি আমরা দেখলাম। যেটাই পরের দিকে আমরা দেখব যে 47-এর পরে আমাদের যে আধুনিক স্বাধিকার আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন, কোটানকোট বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের চেহারা নিল। এই উত্থানটা কিন্তু ছিল ওই অর্থে উঠতি মধ্যবিত্তের। এবং একই সঙ্গে আমরা দেখব যে সে সময়ে মফস্বলের উত্থান হচ্ছে। মফস্বলে আজকে জুলাই পদযাত্রা, তার অন্যান্য সমালোচনা থাকতে পারে, কিন্তু আপনি দেখবেন যে মফস্বলের রাজনৈতিক সমাজের একটা চেহারা আমরা কিন্তু দেখতে পেলাম। মফস্বলের সেন্ট্রিক একটা উত্থানের একটা আভাস আমরা এর মধ্যে দেখতে পেলাম। জানি না এটা কতদূর যাবে, কিন্তু ওই একই সময় এইরকম সমাবেশগুলো সারা দেশে মফস্বলে হচ্ছিল। বগুড়ায়, ময়মনসিংহে, নেত্রকোনায়, সিলেটে, খুলনা, আরো এরকম অজস্র জায়গায়, রাজশাহীতে অনেকগুলো পত্রিকা সময় প্রকাশিত হচ্ছিল মফস্বল থেকে। কয়েকটা নাম বলতে পারি, যেমন প্রজাবাহিনী পত্রিকা আমাদের বগুড়া থেকে বেরোতো, এখনো প্রজাবাহিনী প্রেস নামে একটা প্রেস এখনো টিকে আছে, সেটা কৃষক প্রজা পার্টির মুখপত্র ছিল। এর বাইরে তো আনুষ্ঠানিক মুখপাত্র ছিল চাষি, কৃষক ইত্যাদি। এবং এই পত্রিকা তাকে ঘিরে একটা নতুন রাজনৈতিক সমাজ, বুদ্ধিবৃত্তিক সমাজ এই মফস্বল থেকে গড়ে উঠছিল। এবং ওইটা সে দাঁড়ালো কার বিরুদ্ধে? সে উঠতি মধ্যবিত্ত, সে জমিদারি মধ্যবিত্তের মধ্যে দাঁড়ালো। তাহলে ওই সময় মূল দ্বন্দ্বটা হচ্ছে জমিদারি ব্যবস্থার সঙ্গে সাধারণ মানে যোদ্ধাদের দ্বন্দ্ব, উঠতি মধ্যবিত্তের দ্বন্দ্ব, কৃষকের দ্বন্দ্ব, সচ্ছল কৃষকের দ্বন্দ্ব, যে বাড়তে পারছে না। এই দ্বন্দ্বটাই ছিল মার্ক্সবাদী কোনো পার্টির প্রথম পদক্ষেপ হিসেবে। তার যেটা মার্ক্সবাদীদের করার কথা, কমিউনিস্ট পার্টির করার কথা, সে তারা করলো না। তারা একটা ছোট দ্বন্দ্বকে বেছে নিল, যে যোদ্ধার বনাম কৃষক, বর্গাদার বনাম যোদ্ধা। এর মাধ্যমে কিন্তু জমিদার শ্রেণীকে একটা রেয়াত দেওয়া হলো, ছাড় দেওয়া হলো। জমিদার শ্রেণীর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি আন্দোলন করে নাই, তারা আন্দোলন করলো যোদ্ধা, যারা নাকি তখনকার মুসলমান উঠতি মধ্যবিত্ত কৃষক। তার মধ্যে হিন্দুরাও ছিলেন, কিন্তু মূলত যোদ্ধার শ্রেণীটা মূলত মুসলমান জনগোষ্ঠী থেকে আসা লোকজন ছিলেন। ফলে এই উঠতি মধ্যবিত্তের দ্বন্দ্ব থেকে আমরা দেখবো যে এর পরের ঘটনাটা হচ্ছে দেশভাগ। সেখানেও চাকরির বৈষম্য একটা বড় ব্যাপার ছিল। মুসলমানরা পরে এসেছে, বা রাষ্ট্রীয় ইংরেজের পরিকল্পনা, জমিদারদের পরিকল্পনায় তাদের অংশগ্রহণের সুযোগ ছিল না। শরৎচন্দ্র তো নিজেই সাধারণ শিক্ষার বিরুদ্ধে ছিলেন, যে ছোট লোকেরা এসে কোশ্চেন করা শুরু করবে, আমার পাশে বসবে। এই যে বৈষম্য, চাকরির বৈষম্যের কারণে নিরুক্তি চৌধুরী বলছেন যে দেশটাই ভাগ হয়ে গেল। যে কংগ্রেস ঠিক করলো, হিন্দু বলে যে মধ্যবিত্ত ঠিক করলো যে আমরা দেশ ছেড়ে দিব, কিন্তু চাকরির যে আমার একচেটিয়া ক্ষমতা, একচেটিয়া সুযোগ, সেটা আমরা ছাড়বো না। বৈষম্যের দ্বন্দ্বে উঠতি মধ্যবিত্ত বনাম বনেদি মধ্যবিত্তের দ্বন্দ্বে আবার একটা ঘটনা ঘটলো, যেটা আমরা 1947 সালে পার্টিশন বলে চিনি। এবং আরেকদিকে বললে সেটা পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তি, ভারত পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তি হিসেবে আমরা চিনি। এখন এই উঠতি মধ্যবিত্ত কিন্তু ভাষান্তরণ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাটের দাম বাড়া ইত্যাদি কারণে তার ঘরে টিনের চাল লাগা, তার ছেলেটাকে কলেজে পাঠানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠানো সম্ভব হচ্ছে। এবং তারা এসে আরেকটা পাঞ্জাবিদের বলে যে মধ্যবিত্ত, পাঞ্জাবি এলিট, তার বিরুদ্ধে সে দেখছে যে সে তার কোনো জায়গা নেই। এই বৈষম্য উঠতি মধ্যবিত্ত বনাম নতুন পাঞ্জাবি এলিট মধ্যবিত্তের দ্বন্দ্ব, সেটা চলতে থাকলো এবং এটা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত করালো। এবং স্বাধীনতার পরে নতুন এলিট, সুশীল, সুবোধ একটা গোষ্ঠী, আলোকিত গোষ্ঠী তৈরি করা হলো, এবং যারা শেষ পর্যন্ত লুটপাটের সহায়ক হয়ে একটা নতুন রকম মানে 72-75 বলেন, আর 2009 থেকে 2024 বলেন, আরেকটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার সহায়ক হয়ে গেল। চাকরি, সুবিধা, পুরস্কার বিভিন্নভাবে মধ্যবিত্তের সুবিধাবাদী অংশের আকার বাড়ানো হলো, এবং এরাই হয়ে দাঁড়ালো একটা অটোক্রেটিক মিডল ক্লাস। এবং এই যে অটোক্রেটিক মিডল ক্লাসগুলো পূর্ব ইউরোপের দেশগুলোতে
সেখানকার যে রাষ্ট্রীয় নিপীড়ন বা স্বৈরাচারী বামপন্থী কমিউনিস্ট শাসন কি রেখেছিল, সেখানে একইভাবে হয়েছিল। চাকরির সুবিধা, লোন, নানা রকম পদ দিয়ে একটা অটোক্রেটিক মিডল ক্লাসকে তৈরি করা হয়েছিল। শেখ হাসিনাও সেটা করতে চেয়েছেন। 2018 সালের যে 14 সালের পর থেকে তিনি সরকারি চাকরিদের বেতন শুধু না, সরকারি চাকরির সুযোগ অবারিত করতে থাকলেন, যে আরও বেশি সংখ্যক কর্মচারী নেওয়া হবে। এটা তার জন্য আত্মঘাতী হয়ে দাঁড়ালো। তিনি ভেবেছিলেন, যেমন এস ইমাম বলতেন, ছাত্রলীগ করে আসলেই তোমার বিশেষ হয়ে যাবে। ওনারা ভেবেছেন এইভাবে কেন রাষ্ট্রযন্ত্রের ভিতরে আরও দাপট তৈরি করবেন, সমাজের মধ্যে আরও নিজস্ব লোক তৈরি করবেন। কিন্তু সেটা যেহেতু ধাক্কা খেলো, আরও এই যে নতুন উঠতি মধ্যবিত্ত যারা 90-এর পরে যে বাংলাদেশের মুক্তবাজার বলি বা যে অর্থনৈতিক বিকাশটা ঘটেছিল, যার ফলে গ্রাম শহরের অজস্র নতুন পরিবার যারা নগরায়নে এসেছে, ঢাকা শহরে এসেছে, বা ছেলে মেয়েকে বিদেশে পড়ে, বাবা বিদেশের শ্রমিক, ছেলে বা মেয়ে দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, বা গ্রামে হ্যাচারি, খামার ইত্যাদি আছে, বিকাশের দোকান, ছোটখাটো ব্যবসা, ছোটখাটো চাকরি করে যারা ছেলে মেয়ে তৈরি করলো, ওই 47-এর মতো, ওই পাকিস্তান আমলের মতো দেখলো যে তাদের সামনে সুযোগের চৌকাট তারা বেরোতে পারছে না। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রথম যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন, এবং সেখান থেকে বৈষম্য প্রশ্নটা আবারও কিন্তু ওই 47-এর মতো, 71-এর মতো 24-এ আবার ফিরে এলো। এবং উঠতি মধ্যবিত্ত প্রতিবার নিজের দল ধরে নিয়েছে। প্রথমবার সে কৃষক পর্যায় পার্টির মাধ্যমে, যেটা পরাস্ত হলো মুসলিম লীগের বন্দী মধ্যবিত্তের কাছে। ফলে 48 সালে মুসলিম লীগের সরকারে প্রতিষ্ঠিত হলো। কিন্তু শেষ পর্যন্ত সেই উঠতি মধ্যবিত্ত নিজের দল তৈরি করলো, আওয়ামী মুসলিম লীগ এবং তারপর আওয়ামী লীগ। এই দলটা যখন বনেদি মধ্যবিত্তে পরিণত হলো, তখন তারা নতুন দল হিসেবে ভিড়ল কার কাছে? 80 দশক জুড়ে তারা বিএনপির পিছনে ফিরল। এই সাধারণ উঠতি মধ্যবিত্তের যুবকেরা, তরুণেরা এবং ওই ধরনের ছোট ছোট পেশাজীবীরা। আপনি আজকে এসে দেখেন আমাদের বাংলাদেশে এই দলগুলো, মানে কোন দলটি উঠতি মধ্যবিত্তের স্বার্থে প্রতিনিধিত্ব করতে পারে? এই শূন্যতা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের একটা সংকটের জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা আরেকটু কষ্ট করব। এবং এই আন্দোলনগুলো যখন চলছে, তখন বিভিন্ন মাল্টি ক্লাস, সেটা কৃষক পর্যায় পার্টির মধ্যে ছোট কৃষক, মাঝারি কৃষক, বড় কৃষক আছে, শিক্ষিত লোক আছে, কেরানি আছে, ছাত্র আছে, একটা মাল্টি ক্লাস। এবং যেটাকে গামসির অর্থে বলা হয় যে একটা ঐতিহাসিক জোট বা হিস্টোরিক ব্লক। এই ব্লক একসঙ্গে একটা দাবিতে অভিন্ন আকাঙ্ক্ষায় মার্চ করে, বিভিন্ন স্বার্থের লোক এক জায়গায় আসে। আপনি আওয়ামী লীগ কিন্তু স্বাধিকার আন্দোলন করতে গিয়ে আরেকটি হিস্টোরিক ব্লক গঠন করলো, যেখানে সে আওয়ামী লীগ, তখনকার কমিউনিস্ট পার্টি, মস্কোপন্থী অংশ, ন্যাপের অংশ, বুদ্ধিজীবী, লেখক, পেটি বুর্জোয়া বিভিন্ন অংশ, এই মিলে কিন্তু সে একটা জোটের মতো চেহারা নিল, যে জোট দিয়ে সে স্বাধীনতা আন্দোলনের একক নেতৃত্বে চলে আসে। এবং এই হিস্টোরিক ব্লকটা কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগকে সাপোর্ট করে যাচ্ছে। আপনি দেখবেন পতনের পরও ক্ষমতাসীন থাকা অবস্থাতেও। ফলে জুলাইয়ের মধ্যেও কিন্তু আমরা একটা হিস্টোরিক ব্লকের একটা আভাস আমরা দেখতে পাই, যে সেখানে এই উঠতি মধ্যবিত্তের তরুণেরা আছে, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, ছোট দল, বড় গ্রুপ, বুদ্ধিজীবী, লেখক, হ্যাঁ, কেউ প্রগতিশীল, কেউ বাম, কেউ ইসলাম মনা, নানান ধরনের লোক, কিন্তু তাদের কমন ইন্টারেস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে তারা কিন্তু একটা জুলাইয়ে কাজ করেছিল একটা হিস্টোরিক ব্লকের মতো, একটা সলিড ঐক্যের মতো। এবং সেখানে কোনো নির্দিষ্ট মুখ ছিল না, কিন্তু এই জোটটা ছিল, ঐতিহাসিক জোটটা বা হিস্টোরিক ব্লকটা ছিল। এই ব্লকটা কিন্তু আজকে এসে আপনি যদি দেখেন, এটা একটা অন্য ধরনের একটা ভাঙনের মতো, এটা পরস্পরের বিরুদ্ধে লিপ্ত থাকা অবস্থার মতো আমরা দেখতে পাই। কারণ আপনি যদি এখন উঠতি বনাম বনেদির সঙ্গে আপনি বাংলাদেশের দলগুলোকে নেবেন, কোন দলটা উঠতি মধ্যবিত্তের প্রতি অ্যাপ্রোচ করছে, কোন দলটা পুরোনো রেজিম, ওল্ড রেজিম, বনেদি মধ্যবিত্ত, পুরোনো ফ্যাসিবাদের একটা শীতটা চলে গেছে, পুরো বডি রয়ে গেছে। কিন্তু এই যে ওল্ড রেজিম কাকে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে? তাদের লুটেরারা, তাদের আমলারা, তাদের পুলিশেরা, তাদের বিভিন্ন বাহিনীর মধ্যে থাকা তাদের লোকেরা কাকে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে? আওয়ামী লীগকে আঁকড়ে ধরে তো তারা আর বাঁচতে চাচ্ছে না। তারা এই প্রশ্নটা একটা বড় ফান্ডামেন্টাল একটা কোশ্চেন, যে আমরা যে আওয়ামী লীগকে ওল্ড রেজিম বলতাম, ওল্ড রেজিম তো আরেক চেহারা, নতুন মুখে এসে হাজির হয়েছে। ফলে উঠতি বনাম বনেদি, পুরানো বন্দোবস্ত বনাম নতুন বন্দোবস্ত, তরুণ বনাম তথাকথিত অর্থে প্রবীণ, এই যে দ্বন্দ্বটা, সেটা কিন্তু জুলাইকে জীবন্ত রেখেছে। জুলাইকে তার পরিণতির দিকে যেতে কিন্তু এই সংগ্রামটা শেষ না করে জুলাই তার পরিণতি পেতে পারবে না। এই ওল্ড বনাম নিউ বা উঠতি মধ্যবিত্ত এবং বনেদি মধ্যবিত্ত, এবং তার একটা নতুন চেহারা আমরা কিন্তু
আমাদের এই গত এক মাসে দেখতে পাচ্ছি। কিন্তু আরেকটা প্রবণতার কথা এখানে বলা দরকার নতুনের, যেটা একটা সময় ৭২-এর পরে যে একটা বিনাশের রাজনীতি দেখা গেল, যে একদল জাসদের মাধ্যমে সংগঠিত হয়ে মুজিববাদকে একেবারে বিনাশ করে ফেলবেন। আবার মুজিববাদ জাসদের সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদ বা সিরাজ শিকদারের সাম্যবাদকে বিনাশ করবেন। এই যে বিনাশের পরিণতি কিন্তু ৭৫ আগস্ট একদল আরেকদলকে বিনাশ করতে করতে উভয় পক্ষে কিন্তু শেষ পর্যন্ত বিনাশের শিকার হয়েছিল। আজকে যদি আমরা একই রকম ভাবে কথার কথা যে মুজিববাদ বিনাশের তাই আমার রাজনীতির প্রধান লক্ষ্য যদি হয়, তাহলে ওই একই ভুল হবে। কারণ আপনি কোনো একটা মতবাদ বা গোষ্ঠী সেটা মুজিববাদ বিনাশ মৌদুদিবাদ বিনাশ করতে গিয়ে আমলি বিনাশ হয়ে যাবে, মুজিববাদ বিনাশ করতে গিয়ে আপনার নিজেরও বিনাশ হওয়ার একটা ঝুঁকি থেকে যাচ্ছে। কারণ রাজনীতি নেগেটিভ বা হেট্রেডের একটা ইঞ্জিন হতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের তরুণেরা অনেকে আছেন, এবং এইরকম একটা অবস্থায় যে আমরা যে নতুন ঐতিহাসিক জোট তা চাইছি, যেটা রাষ্ট্রের ভিত্তি দেবে, আত্মপরিচয় মীমাংসা দেবে, নতুন রাজনীতি গঠন করবে, সেটা ওই দীপেন চক্রবর্তীর ভাষায় যে ইতিহাসের অপেক্ষা ঘরে অপেক্ষা করছে, ওয়েটিং রুম অফ হিস্ট্রিতে সে বসে আছে, এখনো তার ট্রেন আসেনি এবং তাকে এখনো দেখা যাচ্ছে না। অথচ আমাদের যে শক্তিটা ছিল যে এখানে যে বিরাট ৭১ যে জনগণ, তার চেয়ে বড় সংখ্যক আজকে আমার তরুণ জনগোষ্ঠী আছে, যারা কর্মক্ষম এবং যারা শিক্ষিত। এদেরকে কেউ কেউ বলেন প্রিকারিয়েট, যে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী, জীবন জীবিকার নিশ্চয়তা নাই, আত্মমর্যাদার সুযোগ নাই, নিজের বাসনা চরিতার্থ করার কোনো ক্যাপাসিটি পর্যন্ত নাই, মেসে থাকা, বাসে ঝোলা, এই যে ছোট ছোট বাক্স বাড়িতে থাকা, এই যে একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠী, এটা কিন্তু একটা নতুন রাজনীতির, নতুন রাষ্ট্র গঠনের একটা সম্ভাবনা হতে পারে। কিন্তু আমাদের আরেকটা সমস্যাটা হচ্ছে আমরা এখানে কৃষক থেকে নতুন পুঁজিপতিতে পরিণত হয়েছি। অন্যান্য দেশে যেমন সামন্তবাদের মধ্য দিয়ে কিছুটা বিকাশ ঘটে, প্রতিষ্ঠান দ্বারায়, ভ্যালুজ দ্বারায়, এবং একটা সময় সামন্তবাদ চলে গেলে সেই অংশের একটা অগ্রগামী অংশ তারা পুঁজিপতি ক্লাস হিসেবে গড়ে ওঠে। আমাদের যেহেতু ঔপনিবেশিক বিকাশের কারণে এবং সেই বিকাশের একটা সামন্তীয় চরিত্রের কারণে, সাম্প্রদায়িক চরিত্রের কারণে, কারণ এখানকার সামন্তবাদ যারা ছিল তারা তো আসলে ট্যাক্স কালেক্টর ছিল, তারা সনাতন অর্থে তাদেরকে ইউরোপীয় অর্থে জমিদার বলা যায় না, তারা জমির ইজারাদার হিসেবে কর সংগ্রহ করত। তারপরও সেই অংশটার বড় অংশই যেহেতু উচ্চ বর্ণের হিন্দু শিক্ষিত জনগোষ্ঠী ছিল, তারা যখন চলে গেল, আপনি কিন্তু ওই কৃষক শ্রেণী থেকে আমাদেরকে বারবার নেতা, সংগঠন, প্রতিষ্ঠান চিন্তা করতে হচ্ছে। এবং আমাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা কৃষি ওই পেটি বুর্জোয়া পিজেন্ট কালচারের অনেক উপাদান, নৈরাজ্য চিন্তার মধ্যে আমাদের রয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও বলতে হবে যে আমাদের আমুস্তফা যেটা বলেছিলেন বাঙালি মুসলমানের হীনমন্যতা, সেই হীনমন্যতা এই কৃষক পরিবারগুলো থেকে আসা ছাত্র তরুণরা ২৪শে জুলাই আগস্টে যা দেখিয়েছে, সেটাকে বলা চলে যে হীনমন্যতা তত্ত্বের একটা ঐতিহাসিক অবসান ঘটেছে। এই তরুণ গোষ্ঠীকে আপনি এই বাঙালি মুসলমান পরিচয়টা তারা ফিরে আসেনি, বরঞ্চ মুসলমান পরিচয়টা তারা নিয়ে এসেছে, সেটাকে কিন্তু আমরা বলতে পারি না যে তারা হীনমন্য। এবং একই সঙ্গে আর একটা বিপদের কথাও আমাদের খেয়াল করা দরকার, যে আমি যদি হীনমন্যতা অস্বীকার করে আমি এখন মুসলমান পরিচয় গর্বিত হচ্ছি, আমি বাঙালি পরিচয়কে ফেলে দিচ্ছি, সেটা তো আমরা ওই পুরোনো ট্র্যাপে পড়লাম, যে ট্র্যাপে আমাকে ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্ররা আমাদেরকে ফেলেছিল, যেটা গৌতম ভদ্রের ভাষায় বলতে হয় যে বাঙালি মুসলমান দ্বন্দ্ব সমাস। বাঙালি হইলে তুমি মুসলমান হইতে পারিবে না, মুসলমান থাকিতে গেলে তোমাকে বাঙালিত্বকে ত্যাগ করতে হবে। মিউচুয়ালি দুই পক্ষই রাজি যে বাঙালি হিন্দু বলছে মুসলমান তুমি বাঙালি নও, আর ইসলামিক রাজনীতির একটা অংশ, সবাই না, বলছে যে মুসলমান তোমার বাঙালি হওয়ার দরকার নেই, বাঙালি থাকলে তুমি মুসলমান হতে পারো না। এখন মাও সেতুংয়ের যদি আপনি দ্বন্দ্ব তত্ত্ব মানেন, বাঙালি ও মুসলমানের মধ্যে ঐতিহাসিক কারণে দ্বন্দ্ব রয়েছে, সাংস্কৃতিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক দ্বন্দ্ব তো দেখলামই আমরা বেশিরভাগের সময়। কিন্তু মাও সেতুং কি বলছেন, এই দ্বন্দ্বটা মৈত্রীর দ্বন্দ্ব। হেগেলিয়ান তত্ত্বে দ্বন্দ্বের একটা সিনথেসিস হয়, একের দ্বারা অপরের খণ্ডন হয়। এখানে বাঙালির দ্বারা মুসলমানের বা মুসলমানের দ্বারা বাঙালির খণ্ডনে কারো কোনো উপকার নাই, এটা আমরা বিভিন্নভাবে দেখাতে পারবো। কিন্তু সেদিকে যাওয়ার আগে বলি, এই যে মৈত্রীর দ্বন্দ্ব, এটা সুষ্ঠু বিকাশের উপরও কিন্তু বাংলাদেশের বর্তমান যে আত্মপরিচয় মীমাংসা, কারণ এই মীমাংসা এটা আলোচনার ভাষায় আপনা আপনি ভারতের জাতিসমূহের আত্মপরিচয় মীমাংসা বা স্বাধিকারের প্রশ্নের মীমাংসা আমরা করতে পারবেন। ফলে আমাদের এই দ্বন্দ্ব, আপনি আজকে বাঙালিত্ব ছেড়ে দিলেন, কিন্তু আপনার যে ঐতিহাসিক উত্তরাধিকার
যার সঙ্গে বাঙালি পরিচয় জড়িত, এবং যে বাঙালি পরিচয় গড়ে উঠেছে মুসলমান সুলতানি শাসনামলে। বাংলা ভাষা, সংস্কৃতি, আমরা যে লোকজ কল্পনা চিন্তা যেগুলো আজকে বলি, এগুলো তো ওই সময়ের সৃষ্টি। পল্লী গীতির একটা বড় অংশ 17-18 শতকে যখন ইংরেজ শাসন কায়েম হয়, ওই সময়ের সৃষ্টি। এবং বাংলা অঞ্চলের স্বাধীনতার ধারণাও তো ওই সুলতানি আমলের সৃষ্টি। এবং এখানে যে বাংলায় ধর্মগ্রন্থ অনুবাদ, রামায়ণ বা মহাভারত, এগুলো তো সুলতানদের পৃষ্ঠপোষকতা হয়েছে। একজন সুলতান নিজেকে সুলতানি বাঙালা বলে পরিচিত করাচ্ছেন ইতিহাসে প্রথম, যে আমি বাংলার সুলতান, নিজেকে বাংলার লোক হিসেবে দাবি করছেন, যেটা সেনারা দাবি করে নাই। তো ফলে মুসলমান নিজের পরিচয়কে, যখন নিজের তৈরি করা পরিচয়কে ফেলে দিতে চাচ্ছে, কারণ 19 শতকে আরেকটা বাঙালিতে নির্মাণ হয়েছিল সম্প্রদায় বাঙালি, তাকে ভয় পেয়ে বা তাকে ঘৃণা করতে গিয়ে সে নিজের আত্মবিনাশের রাস্তাটা তৈরি করছে। আপনি দেশ টেকাতে গেলে আপনার চারপাশে যে বাঙালি জাতিগোষ্ঠী, যে আপনার স্বাভাবিক মিত্র হতে পারে, আপনি ভূরাজনৈতিক কোশ্চেন থেকে দেখেন, পৃথিবীর সকল বাঙালি এবং উপমহাদেশের সকল বাঙালি একমাত্র স্বাধীন রাষ্ট্র যদি বাংলাদেশ, এবং তার রাজধানী হচ্ছে বাংলা ভাষার রাজধানী, এভাবে দেখেন, যেখানে বাংলা ভাষার আর কিছু না হোক, অন্তত তুচ্ছতাচ্ছিল্য নাই। কলকাতায় আজকে পশ্চিমবাংলায় বাংলা বললে বাংলাদেশে পাঠায় দেয়। তো এটা তো আপনার জন্য সুযোগ ছিল। ফলে আমি মুসলমান থাকতে গিয়ে আমি যদি বাঙালিত্বকে ফেলে দিই, তাহলে আমি আমার একটা ঐতিহাসিক পুঁজি এবং একটা রাজনৈতিক অস্ত্রকে শেষ করে দিই, যেটা কিছুদিন আগে মাহফুজ আলম নিজেও বললেন যে আমাদের দুটি প্রয়োজন রয়েছে, অভ্যন্তরীণ এবং ভূরাজনৈতিক সকল দিক থেকে। ফলে আমাদের এই জুলাইয়ের মধ্যে যদি আমাদের এই প্রবণতাগুলো আসে, কিছু ট্রেড দেখা যায়, সেটার জবাবে আমাদের এটাই করতে হবে যে আমরা বাঙালিও এবং মুসলমান, কিন্তু আমরা বাঙালি নামক যে জাতীয়তাবাদী ধারণা তার বিরুদ্ধে। এবং সেই জায়গাটা যদি সেই জায়গায় থেকে আমরা একইভাবে আমরা তখন শাহবাগকে দেখতে পাই। শাহবাগ যদি বাঙালি জাতীয়তাবাদের ধ্বনি তুলেছিল এবং তার একটা শিখণ্ডীয় হয়ে উঠেছিল, সেটা কি ছিল আসলে? সেটাও দেখবেন যে আপনি ওটা শহরের মধ্যবিত্ত, যেটার মধ্যে একটা ভারতপন্থী হিস্টোরিক ব্লক ছিল, যারা সেকুলারিজমের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশের জনগোষ্ঠীর বিরুদ্ধে ছিল, এবং তারা একটা ন্যায্য বিচারের দাবিকে রাজনীতিকায়িত এবং ঘৃণার অস্ত্র তৈরি করে তারা যে হিস্টোরিক্যাল পাওয়ারটা দেখিয়েছিল, সেটাও কিন্তু সম্মুখ করেছে জুলাইকে। এবং ওইটার বিরুদ্ধে, ওইটার অ্যান্টিথিসিস হিসেবে জুলাই নিজেকে গড়ে নিতে চেয়েছে। শাহবাগ নিয়ে আরেকটু কথা বলা দরকার, যে শাহবাগটা কি ছিল, যে কেন শাহবাগ পারল, এবং শাহবাগের সময়ে শাহবাগের বিরুদ্ধে যত প্রতিরোধ হয়েছিল, সেই প্রতিরোধ ভালো না খারাপ সে আলোচনা যাচ্ছে না। শাহবাগ একটা স্পেসে একটা হিস্টোরিক জমায়েত করেছিল, একটা হিস্টোরিক প্লেস, এবং সেই স্পেসটা, শাহবাগ এবং স্পেসটাকে তারা বাঙালি জাতির ইউনিভার্সাল স্পেস, পবিত্র স্পেস হিসেবে দেখাতে চেয়েছিল, এবং তারা এটাকে রক্ষা করেছিল। শাহবাগকে কোনোভাবে কেউ শাহবাগ গায়ে টোকা দিতে পারেনি। শাহবাগ এটাকে আলাবাদুল ভাষায় বললে শাহবাগ একটা হিস্টোরিক্যাল রায়ট হয়ে উঠেছিল, এবং সে একটা ইউনিভার্সাল লিটি দাবি করেছিল, এবং দাবি করেছিল যে সে একটা ইভেন্ট হয়ে উঠেছে এরপরে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। কিন্তু দেখা গেল তার বিপরীতে যারা করছিল, যারা স্পোরাডিক প্রোটেস্ট, বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা, রাস্তায় অবরোধ, ওইটাকে আলাবাদুল ভাষায় বললে ইমিডিয়েট রায়ট বা একটা মানে খণ্ডযুদ্ধ, স্থানীয় যুদ্ধে ছিল। তারা কোনো ইউনিভার্সাল চেহারা একটা জায়গায় এসে দাঁড়াতে পারেনি। এটা হেফাজত যখন করতে গেল, হেফাজতকেও করতে দেওয়া হলো না, ইউনিভার্সাল জায়গায় আসতে দেওয়া হলো না, তারা ওইখানে থাকতে পারলো না। জুলাই শিখেছে যে শাহবাগ বা শাপলার কায়দায় একটা স্পেসে জমায়েত করে আমি জিততে পারবো না, কারণ রাষ্ট্রের যে বর্বর বল প্রয়োগের ক্ষমতা এবং নিয়ত আছে হত্যা, সেটার বিরুদ্ধে আপনি এইভাবে আন্দোলন তাহার স্টাইলে করে আপনি পারবেন না। ফলে তারা এইটাকে অন্য জায়গায় নিয়ে তারা ইউনিভার্সাল হলো, কিন্তু কোনো স্থানে না, অজস্র জায়গায় তারা এটা হলো, তারা কোনো স্থানিক ছিল না, এবং তারা বাস্তব ছিল, এবং তারা ডিজিটাল ছিল। আরেকটা স্তরে তারা সেটাকে ইউনিভার্সালিটিটা প্রতিষ্ঠা করতে পারলো, একটা যাত্রাবাড়িতে, উত্তরায়, বিভিন্ন জায়গায়, ডেমরায়, মোহাম্মদপুরে। তো এবং এই জায়গাগুলো দখলের লড়াই ছিল। ফলে শাহবাগের উল্টা কায়দা ছিল এটা, যে রাষ্ট্রবরঞ্চ জায়গাটায় আবার বসতে চায়, ওরা কোনো নির্দিষ্ট জায়গায় দখলে রাখতে চায় না, রাষ্ট্র যেখানে দখল করতে চায় সেই জায়গা থেকে রাষ্ট্রকে সরা দিতে চায়। ফলে এইটা একটা ভিন্ন ধরনের পদ্ধতির কারণে শাহবাগ আসলে জয়ী হয়েছে। এখন আমরা যে আলোচনা আসছি, এর ফলে আমরা কি কোনো জুলাই বা তার আগের সমস্ত আন্দোলনে আমরা কি এমন কোনো রাজনৈতিক জনসমাজ বা পলিটি বা তৈরি করতে পেরেছি, যা একটা নতুন রকম রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে এবং একটা রাষ্ট্রের নিশানা, রাষ্ট্রের রূপরেখা তারা
হাজির করবে বা সেটার অংশ তারা হয়ে যাবে। সেটা করার জন্য আমরা এর মধ্যে আলোচিত কতগুলো প্রসঙ্গ সেটা আসা দরকার। যেমন একটা হচ্ছে জনতা, ছাত্র জনতা, একটা হচ্ছে মব। ছাত্র জনতা 52তেও ছিল, 69তেও ছিল। ছাত্র জনতা মফস্বলের উত্থানে ছিল, তখন সেটাকে আমরা জনগণ শব্দটা শুধু বলতাম। কিন্তু আসলে সবসময় আমাদের মতো দেশে যে যে জনগণ নিজেকে প্রতিনিধিত্ব করতে পারে না, সেই জনগণকে প্রতিনিধিত্ব করার জন্য ছাত্র নামক পদ বা ছাত্র নামক এজেন্সি আমাদের ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। যেটা মার্ক্স বলেন যে কৃষক নিজেকে প্রতিনিধিত্ব করতে পারে না, তার জন্য বুদ্ধিজীবী বিপ্লবী দরকার হয়। তা আমাদের দেশে এই কৃষক শ্রেণী থেকে তার নিজের প্রতিনিধি, তার সন্তানদের, যার মূলত ছাত্র, সেইভাবে তৈরি করা হয়েছে। এখন আমরা যদি এই দুইটা আগে আলোচনা করি, যে আমি জনতার মধ্যে ছাত্র এবং জনতা দুইটাকেই রাখছি, বা সেটার সঙ্গে আপনার ক্রাউড শব্দটা বা ক্রাউড পলিটিক্সটাও আপনারা ওর মধ্যে ভেবে নিতে পারেন। অন্যদিকে জনগণ আমরা রাখছি। এখন জনগণ কি আছে এরকম প্রশ্ন কিন্তু মাঝে মাঝে ওঠে, কারণ জনগণ জিনিসটা এটা বিমূর্ত, এটা ধরে নেওয়া জিনিস, এটা ফিকশনাল জিনিস, ওই যে ইমাজিনারি কমিউনিটিস দেব। আপনি ধরে নিতে হয় যে একটা জনগণ আছে এবং তার একটা সার্বভৌমত্ব আছে, কিন্তু যাকে আপনি বলছেন সার্বভৌম, সে একই সঙ্গে কিন্তু প্রজা। ফলে প্রজা এবং সার্বভৌম এই দুইটা জিনিস অক্সিমোরন, সোনার পাথর বাটি, এটা হয় না। ফলে জনগণ জিনিসটা শেষ পর্যন্ত অধরা, কল্পিত, অদৃশ্য রয়ে যায়। তো অন্যদিকে আপনি যদি জনতাকে আসেন, জনতা কখন জনতা? যে আমরা আমাদের সেলেম নেতা নিউটন ভাই মানুষ ধারণাটা খুব প্রচলন ঘটিয়েছে। সুদীপ্ত কবিরাজ কলকাতার পরিস্থিতিতে পাবলিক ধারণাটাকে অনেকটা ব্যবহার করেছে। আমরা বলি কি ভিড়, আমরা ভিড়ের মানুষ। কিন্তু এই ভিড়, এই পাবলিক, এই মানুষ, শুধু মানুষ, সে কিন্তু এই জনতা না। জনতা তখনই জনতা যখন সে কোনো একটা উদ্দেশ্যে, কোনো একটা অবস্থায়, কোনো একটা জায়গায় গিয়ে হাজির হয়, কিংবা সে কোথাও যখন গণহারে কারো উপর নিপীড়ন চলে, তখনও জনতার চেহারা ভেসে ওঠে। রানা প্লাজায় অধিকাংশ জনতা, বা বাসে যখন আগুন দেওয়া হতো বা জঙ্গি বোমা হামলা হতো, কাদের উপর হতো? সিনেমা হলে জনতা হতো, তখন জনতা। ওটা জনগণ যখন একটা অ্যাকশনে দাঁড়ায় অথবা অ্যাকশনের শিকার হয়, তখন আমরা জনতার একটা আবির্ভাব দেখি, ছোট হোক বড় হোক। এবং তারা তখন এই জনতা জনগণের প্রতিনিধি হয়ে লড়াই করে, অথবা জনগণের প্রতিনিধি হিসেবেই নির্যাতিত হয়, জেলে যায় বা হামলার, গণহত্যা ইত্যাদির শিকার হয়। এবং এই ছাত্র জনতাকে আমরা 30-এর দশক থেকে এই পর্যন্ত দেখে আসছি আন্দোলন সংগ্রামে। এবং এই জনতা সবসময় যে কোনো দলের রাজনৈতিক প্রকল্পকে ছাপিয়ে দেয়। পার্টি একরকম কর্মসূচি দেয়, একরকমভাবে অর্গানাইজ করতে চায়, যখন জনতা হিসেবে সেটা জনতার স্তরে চলে যায়, তখন সেটা সবার প্রকল্পকে ছাপিয়ে দেয়। এমনকি জুলাইয়েও যাওয়ার পরিকল্পনা করেছিল, যখন জনতার মধ্যে ঢুকে পড়লো, এটা জুলাইয়ের রাজনৈতিক পরিকল্পনাকেও ছাপিয়ে পজিটিভ অর্থে আরও ব্যাপকতা পেয়ে গিয়েছিল। ফলে জনতাকে সবসময় রাজনৈতিক দল বসে রাখতে পারে না, এবং উল্টা দিকে যেটা হয়, জনতাকেই কিন্তু, দলগুলোকে কিন্তু জনতার সাপেক্ষে নিজেকে রিঅ্যাডজাস্ট করে নিতে হয়। তাহলে আমরা একটা জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা দেখেছি, এবং তারপরে বিভিন্ন জায়গায় জনতার এইসব অ্যাকশন, দায়িত্বহীন অ্যাকশন যদি বলি, সেটা দায়িত্বহীন বলা যায়, সেটাকেও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারছে না। ফলে জনতা একদিকে একটা বিরাট সম্ভাবনা হিসেবে হাজির হয়েছিল, সেটাকে মবে পর্যবসিত করা আশঙ্কাও একই সম্ভাবনা হিসেবে হাজির হয়েছে। কারণ রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠিত দলগুলো, এই যে যেটা একে আননোন, দি গ্রেট আননোন, সলিম ভাই যে দেখবেন যে অজ্ঞান, এই যে ওঙ্কারের মেয়েটি বা আউটসাইডের মাধ্যমে জনতার উপস্থিতি, এই যে আননোনের আবির্ভাবকে তারা মেনে নিতে পারে না, তারা একে বুঝতে পারে না, এবং তারা একে দুর্বোধ্য মনে করে। এই দুর্বোধ্যটাই আমাদের দরকার। আমরা সুভদ্রা পালিয়ে যায়, কুভদ্রা খালি তর্কই করে গেল, কিছুই করলো না, বরঞ্চ যে দুর্বোধ্য ছাত্র জনতা, যে শাসকের কাছে দুর্বোধ্য। জনগণ কি হয়, যে আমরা ভিড়ে মিশে যাই। আমরা যখন একটা বড় জনতা পেয়ে যাই, ব্যক্তি মানুষ, আমরা ওই ভিড়ে মিশে যেতে ভালোবাসি, আমরা ওই ভিড়ের আনন্দটা পাই। আমরা এই কারণে ব্যক্তির এক ধরনের বিলুপ্তি এই ভিড়ের ভিতরে, জনতার ভিতরে ঘুরতে পারে, আমাদের উত্তরণ হয়ে যায় ব্যক্তি মানুষের। এখন আমরা যদি কিছু করতে চাই, এই জনতাই কিন্তু অর্থপূর্ণ কোনো পরিবর্তনের বা রদবদলের একটা মিডিয়াম বা একটা মাধ্যম। জনতা হলো জনগণের সাংগঠনিক চেহারা, সাংগঠনিক রূপ।
ফলে আপনি জনতাকে তুচ্ছ করে জনগণকে ঊর্ধ্বে তুলে ধরবেন, এটা অসম্ভব। এবং এই জনতার অভ্যুত্থান প্রবণ বা দাঙ্গাবাজ, যারা 46-এর দাঙ্গা করে, যারা বিভিন্ন জায়গায় দাঙ্গা করেছে, দেখা গেছে ওই লোকটাই মুক্তিযুদ্ধের সময় বা ওই লোকটাই গণঅভ্যুত্থানে অন্য রোলে নিজের বিরুদ্ধেই দাঁড়িয়ে যাচ্ছে। সে একটা পজিটিভ এনার্জি ফোর্সে চলে যাচ্ছে, যাকে একটা সময় দাঙ্গায় ফেলে দেওয়া গিয়েছিল, সে আরেকটা সময় বড় গণ আন্দোলনে ঢুকে পড়তে পারে। এবং গণঅভ্যুত্থানে যখন এই জনতা তার লক্ষ্য পায়, তখন সে ক্রাউড থেকে, সে ছত্রভঙ্গ জনতা থেকে জনগণের আবির্ভাব হিসেবে তাকে আমরা আবিষ্কার করি। এবং এই ক্রাউডকে সমাধান আকারেও ব্যবহার করা হয়, ক্রাউডকে আবার বলির পাঠাও করা হয়। আমরা তো দেখেছি যে ঘেরাও, হরতাল, বিক্ষোভে এই জনতাকে ব্যবহার করা, তাদের দলের একটা স্পেস সৃষ্টি হয়। উল্টা দিকে তাকে আপনারা হোমোসাইকেল মানেন, তাকে জঙ্গি নাম দিয়ে মেরে ফেলেন, তাকে বোমা স্বীকার করেন, যেটা আমি আগে বললাম। এবং এই জনতা ছাড়া কিন্তু জনগণ বোবা। এই জনতা রাজনীতি পায় না, ওরা যা চায় তা পায় না, কিন্তু রাজনীতি তাদেরকে সাথে নিয়ে তারা নিজেদেরকে তৈরি করে নিতে পারে। এবং এই ইমাজিনেশনটা আমরা বাংলাদেশে এখনো দেখতে পাই না। ফলে আমরা জুলাইয়ের সাথে আরেকটা তুলনাও করব, যে আমরা জুলাইয়ের একটা ছাত্র জনতার একটা অরিজিনারি বা জন্মদায়ী ভূমিকা রেখেছি। এটার সঙ্গে যদি আমরা তুলনা করে আরেকটা ঘটনা, 7ই মার্চে রেসকোর্স ময়দানে আরেকটা বিরাট জনতা উপস্থিত হয়েছিল এবং তারা একজনের মধ্যে তাদের কণ্ঠস্বর খুঁজে পেয়েছিল। এবং তাদেরকে ওই 7ই মার্চের জনতাকে বলা হচ্ছে বাংলাদেশের জন্মদায়ী জনতা, মুক্তি সংগ্রামের জন্মদায়ী জনতা। আমি স্বাধীনতার ঘোষণা বা এইসব তর্কের প্রশ্ন এখানে প্রাসঙ্গিক না। তাহলে 7ই মার্চের যে জন্মদায়ী জনতা বা অরিজিনারি ক্রাউড আর 24-এর যে অরিজিনারি ক্রাউড, এই দুয়ের যদি আমরা কোনো তুলনা করি, তাহলে আমরা দেখবো এই তুলনা কিন্তু ইতিমধ্যে আমাদের মধ্যে সাহিত্যে এসেছে। যেটা একটা আমি বললাম, আহমদ সফার ওঙ্কার, সে ক্রাউড দেখছে, মিছিল দেখছে, মিছিলের পর মিছিল আসছে, এবং যে বলতে পারে না তাকে সে মিছিলটা আগে সে শুনতে পায় দূরে, মিছিলের ছবি দেখে না, তারপর মিছিলটাকে সে দেখে। আর তার যে স্বামী, যে বড় লোকের ঘরজামাই, সে মিছিল ঘৃণা করে। এই মেয়েটা এই ক্রাউডের মধ্য দিয়ে নিজের এক ধরনের মুক্তি ঘটে এবং সে তার মুখে ভাষা ফোটে এবং তার রক্তপাতের মধ্য দিয়ে তার মৃত্যু হয়, যেটা হয়তো আমরা বলবো যে সলিম ভাই যেভাবে বলেন যে বেহাত বিপ্লবের একটা ইশারা। আরেকটা উপন্যাসও আপনাদের পড়া আছে অনেকে, যে চিলেকোঠার সেপাই রঞ্জু, সেও ডিপ্রেস, আত্মমুখী, আত্মকেন্দ্রিক, কিন্তু সে এই গণঅভ্যুত্থানের যে জনস্রোত, এই ভিড়ে মিশে গিয়ে তার এক ধরনের মুক্তি ঘটে। এখন যদি আপনার 5ই আগস্টের সাথে 7ই মার্চের রেসকোর্সের তুলনা করেন, ওই জনতা কিন্তু প্যাসিভ, ওই জনতা রিসিভার, ওই জনতা অ্যাকশন না। যেটা আত্মজনীয় সাক্ষাৎকারে আছে, তিনি শাহবাগ মোড়ে দেখছেন যে জনতা বেরিয়ে চলে যাচ্ছে এবং তাদের মুখে একটা উচ্ছ্বাস আছে, কিন্তু তারা জানে না ভবিষ্যৎ থেকে, একটা অনিশ্চয়তার ভয় নিয়ে তারা ফিরে যাচ্ছে। ওই জনতা জানে না কি করতে হবে। ফলে এই জনতা দ্রুত, এই জনতাকে মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত করা হয় নাই। আওয়ামী লীগ প্রস্তুত ছিল না এবং পায়ে হেঁটে আওয়ামী লীগ নেতৃত্ব ভারতে চলে গেল এবং জনতার 1 কোটি জনতাকে সাথে নিয়ে গেল। এবং যে 1 কোটি লোক যখন আপনার ভারতে থাকবে, আপনার জাতি, আপনার মুক্তিযুদ্ধ আপনি স্বাধীনভাবে পরিচালনা করতে পারবেন না, কারণ ও এই শরণার্থীকে পলিটিক্যালি ব্যবহার করবে। আমরা রোহিঙ্গাদের পলিটিক্যালি ব্যবহার করতে পারি নাই, সেটা অন্য কোশ্চেন, কিন্তু ভারত তো পেরেছিল। তাহলে মুক্তিযুদ্ধ ওখানে সেটা অন্য জায়গার প্রশ্ন। তো এই যে 5ই আগস্টে যে জনতা, সেটা হচ্ছে 69-এর যে গণঅভ্যুত্থানের ছবি আক্রমণ ইলিয়াসের চিলেকোঠার সেপাই আছে, যে মানে উনি শতবর্ষের সকল শহীদ, 1000 বর্ষের সকল শহীদকে দেখতে পাচ্ছেন। তেভাগার মরা, দুর্ভিক্ষে মরা, সিপাহী যুদ্ধে বাদুশাহ পার্কে ফাঁসিতে ঝোলা, এই সোনারগাঁয়ের যে মুসলিম তাঁতি, তাদের আঙুল কেটে নেওয়া লোকেরা, এরাও এসছে। নাহলে এত লোক কোথা থেকে ঢাকা শহরে? মাত্র 30 লাখ লোকের শহরে যদি এত, মনে হচ্ছে যে নদী উঠে এসেছে শহরে। ঢাকার বুড়িগঙ্গা, ঢাকার তুরা, শীতলক্ষা এই শহরের রাজপথ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কল্পনা 69-কে যতটা রিপ্রেজেন্ট করে, কারণ সাহিত্যটা একটা কাজ করে, আদর্শ সাহিত্য করে, তাকে আরো ড্রামাটিক করে, আরো বড় করে তোলে। সত্যিকারভাবে আপনি 5ই আগস্টে ঢাকায় আপনি দেখতে পাবেন। এবং তারা 7ই মার্চের জায়গা তখন আপনি খুঁজে পাবেন সংসদ ভবনের চত্বর, যেখানে এই জনতার বিভিন্ন দিক থেকে নদীর মতো শহীদ হতে হতে এসেছে, কিন্তু এসেছে। এই যে এই অ্যাক্টিভ জনতার সঙ্গে আমি 7ই মার্চের জনতার এই যে প্যাসিভ সম্পর্ক, এটা যদি দেখি, তাহলে দেখবো যে কারণে মুক্তিযুদ্ধ পরে আমাদের রাজনৈতিক জনগণ তার এজেন্সি ফিরে পায় নাই,
কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু এজেন্সি জনগণের, জনতা, ছাত্র জনতা নানানভাবে হাজির হচ্ছে, শুধু একটা গ্রুপে না, অজস্রভাবে অনেক জায়গায় কথা বলছে, মানুষ কথা বলছে, মানুষ তৎপরতা দেখাচ্ছে, একটা ভুলভাল যাই হোক তারা কিন্তু সেটা করছে। এইটাই হচ্ছে জুলাইয়ের যে বড় রকমের রাজনৈতিক সম্ভাবনা। এবং অন্যদিক থেকে, কারণ এই জনতা অ্যাক্টিভ, এই জনতা কর্তা সত্তা হিসেবে হাজির হয়েছে। ইউরোপীয় ধারণায় 1866 সালে এক ফরাসি তাত্ত্বিক লিখেছিলেন, তার উপর ফ্রয়েড আবার কাজ করেছেন। তারা এই জনতাকে মনস্তত্ত্ব বুঝতে গিয়েছে এবং তারা দেখছে যে জনতা হচ্ছে প্যাসিভ, তারা এটাকে নারী সুলভ বলছেন, জনতা নারী সুলভ, জনতা বর্বর কখনো কখনো সরল, সে আবেগের বশে চলে, সে রিজনের বিপরীতে চলে। কিন্তু এই সংজ্ঞাটিকে আমরা উপমহাদেশে প্রয়োগ করি, দেখব যে আমাদের জনতাটা ঠিক ওই অর্থে করে না। এই জনতা বলতে আরো পুরুষালী, সে ভাঙতে যায়, সে গড়তে যায়, সে মারামারি করে, এমন অনেক সময় সে দাঙ্গাবাজিও করে। ফলে এই পুরুষালী বৈশিষ্ট্যটাও কিন্তু আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের একটা ট্রেড হিসেবে আসছে, যেটা হয়তো আমাদের জন্য একটা কোনো না কোনো জায়গায় চিন্তার বিষয় হতে পারে। তো আমরা এখানে আলোচনাটা তাহলে এখন গুটিয়ে আনি যে জায়গায় 43 মিনিটে আমি বলে ফেলেছি, 10 মিনিট হতে নিয়ে আসি। সেটা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্র পরিকল্পনা বা অপ্রস্তুতি ছিল, দিশাহীনতা 71-এর আগে ছিল। আমরা ফ্যাসিবাদকে সংজ্ঞায়ন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কলাকৌশল উদ্ভাবন করেছি, কিন্তু আমরা এই নতুন বন্দোবস্তের রাষ্ট্র কল্পনা সেটা কিন্তু এই জুলাইয়ের আগে ছিল না। ঠিক 71-এর অপ্রস্তুতির মতো আমরা জুলাইয়েও অপ্রস্তুত ছিলাম। আপনি আগের দিন প্রতিরোধ করছেন, আপনার রোলটা একরকম, আপনি এখন বিজয়ী হয়েছেন, আপনার কাছে এখন মানে আপনি যখন রাষ্ট্র বাসনা মানে আপনি বিজয়ী হওয়া মানে আপনি স্ট্রেসম্যানশিপ দেখাবেন। আমরা যে বলি, আমরা কথায় কথা বামপন্থীরা রাষ্ট্র ভেঙে ফেলতে চেয়েছে বারবার, যে রাষ্ট্র নাই বলে আমাদের বিপদ বেশি, রাষ্ট্র নাই বলেই তো আমাদের বিপদ। আমাদের রাষ্ট্র গড়া দরকার ছিল, এমন রাষ্ট্র মেরামতের কথা কিন্তু ওই সড়ক আন্দোলন থেকে এসেছে। আমাদের রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র পুনর্গঠন দরকার, আমাদের রাষ্ট্র দরকার, রাষ্ট্র ভাঙার প্রয়োজন না। বামপন্থীরা তো শ্রেণীনন্দ বুঝতে ভুল করেছে, তেভাগায় গেছে, কিন্তু জমিদারের বিরুদ্ধে কিছু বলে নাই। তারা যে স্বাধীনতার কথা 6 দফার পক্ষে সমর্থন দিয়েছে, সেই 6 দফা তো পূর্ব বাংলাকে একটা পূর্ব বাংলার ব্যবসায়ী শ্রেণীর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা। এবং সেখানে আপনার বলা হচ্ছে যে আপনি বিদেশিদের সঙ্গে নিজে বাণিজ্য করবেন, নিজে ট্যাক্স করবেন। আপনি ভাবেন পূর্ব বাংলা ভারতের সঙ্গে নিজে বাণিজ্য করছে। এই বাণিজ্যিক সম্পর্ক ধরে যেটা আমরা এখন করেছি, ট্রানজিট ইত্যাদি, এটা তো তখন 6 দফার মাধ্যমে বাস্তবায়িত হওয়ার কথা। মানে কেউ যদি সমালোচনা করে প্রতিটা ন্যায্য। তো যাই হোক, আমরা রাষ্ট্র দ্বন্দ্বটা বুঝতে ভুল করেছি। আজকে যখন সংবিধানের আলোচনা হচ্ছে, আমাদের অনেক বামপন্থী বন্ধু 72 সংবিধান ফিরতে যাচ্ছে। ফলে এই যে আমরা এই বামপন্থাকে রিয়াকশনে বিপ্লবী প্রগতিশীল ধরে নিয়েছি, তাদের একটা বড় অংশ সত্ত্বেও ভাসানীর সংগ্রাম, বদরুদ্দোজা উমরের সংগ্রাম বা ছাত্র ইউনিয়ন সহ সমস্ত ছাত্র সংগঠনের সংগ্রাম, এরশাদ বিরোধী আন্দোলনের সত্ত্বেও এই তাত্ত্বিক বোঝাপড়াটা কিন্তু তাদেরকে ইতিহাসের একটা পরাজিত শিবিরে বা পুরনো বন্দোবস্তের হচ্ছে রক্ষক হিসেবে তাদেরকে দাঁড় করাচ্ছে। এবং আমরা যে গণঅভ্যুত্থানের নেতাদের যে রাষ্ট্র নির্মাণের নেতা হিসেবে যে আকাঙ্ক্ষা করে, সারা বাংলাদেশ আকাঙ্ক্ষা করে, সেটারও বোধহয় একটা কারণ এই যে আমরা রাষ্ট্র জিনিসটা আর রাজপথের জিনিসটা একাকার করে ফেলি। আমি জুলাইয়ের অভ্যুত্থানের পরে লিখেছিলাম 8 এপ্রিল বা 9 আগস্ট যে আমরা রাষ্ট্রে চাই রাষ্ট্রনায়কতা, রাষ্ট্রনায়ক লাগবে রাষ্ট্র চালাতে। মাঠে আপনার বিপ্লব চলবে, জুলাই আন্দোলনে চলবে, রাজপথে চলবে, কিন্তু আপনি স্টেটে স্টেটসম্যানশিপ আপনার লাগবেই লাগবে। এখন আমরা যদি আজকে আমাদের আন্দোলন যদি হয় যে স্টেটকে স্টেট রাখতে দেবো না, স্টেটকে আমরা ইচ্ছা মতো চালাবো, গোষ্ঠীর হাতে নিয়ে আসবো, তাহলে আসলে আমরা 71 সালে পরে 72-এ যে একটা গোষ্ঠী বাংলাদেশকে দখল করেছিল এবং রাষ্ট্রটা গড়ে উঠতে দেয় নাই, তারা একটা কোটারি তৈরি করেছিল, লিডার পরিণতি হয়েছিল একদলীয় একটা গোষ্ঠীর হাতে, রাষ্ট্র চলে গিয়েছিল বাকশালের মধ্যে দিয়ে। সেই ঘটনাটাই কিন্তু আবারও আমাদের সামনে ঘটার ঝুঁকি থেকে যাচ্ছে। আমরা দেখতে পাই সেই জাসদের অনেক প্রবণতা বর্তমানে আমাদের মধ্যে দেখা দিচ্ছে বা এটা অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে। এটা নিয়ে আমাদের সতর্ক থাকা দরকার। আমাদের 71 অমীমাংসিত ছিল, আমাদের 24 যদি এইভাবে অমীমাংসিত থাকে, এটা আসলে আর ছাত্র জনতার দায় থাকবে না, এটা এই দায় থাকবে আমাদের লেখক, বুদ্ধিজীবী, তাত্ত্বিক এবং সমাজের সামনের অংশ, রাজনৈতিক নেতৃবৃন্দ। কারণ তারা এটাকে ডিফেন্ড করতে চান না,
পুরোনো বন্দোবস্তকে যদি টিকে রাখতে হয়, সেই স্বার্থ চালাতে হয় এবং সেই রকম আন্তর্জাতিক সম্পর্ক রাখতে হয়, তাহলে তারা এটা পারবেন না, এবং ফলে তারা রাষ্ট্র নির্মাণের সুযোগটা তারা হারিয়ে ফেলবে। এবং এটা হচ্ছে একটা বেসিক দ্বন্দ্ব জুলাইয়ে, যে যারা এটা নেতৃত্ব দিয়েছে তারা হচ্ছে সাংগঠনিকভাবে রাজনীতিতে বা বডি পলিটিকে তারা আফটার জুলাই বড় ফোর্স নয়। প্লাবন আসে, জোয়ার আসে, কিন্তু যেটুকু পানি আপনি পুকুরে খালে মিলে আটকে রাখতে পারেন সেটুকু কিন্তু ওই জোয়ার প্লাবনের শেষ ফলাফল, মানে পরিণতি। সমুদ্রের পানি আবার সমুদ্রে চলে যাবে, নদীর পানি নদীতে চলে যাবে, জনগণের জায়গায় চলে যাবে, কিন্তু আপনি কতটা আঁকড়ে রাখতে পারলেন আপনার খালে মিলে জলাধারে, রাজনৈতিক জলাধারে, সেটা হচ্ছে বিষয়। সেই জন্য যদি করেন তাহলে জুলাইয়ের নেতৃত্ব, জুলাইয়ের বিজয়ী শক্তি ঠিক জুলাই বিজয়ী হওয়ার মাত্রই সে পরাজিত শক্তির কাছে চলে গেছে, মানে সে নিজে পরাজিত, কারণ তার সাংগঠনিক ক্ষমতা, নেতৃত্ব এবং অবস্থান নাই। বিভিন্ন শ্রেণীর যে হিস্টোরিক ব্লক গড়ে উঠেছিল সেই ব্লকটাকে তারা জোড়া লাগাতে পারেন নাই, বা আমরা পারি নাই। কিন্তু যারা এখন আফটার জুলাই কি হবে, আফটার জুলাই যাদের সংগঠন বড়, যাদের পিছনে পুঁজি সমর্থন বড়, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন ডালপালা যাদের দিকে ঝুঁকে থাকে, তারাই তো এখন প্রধান শক্তি হবে, স্বাভাবিক। এবং এটা তাদের জন্য অন্যায্য না, এটা তাদের জন্য ন্যায্য। তাদের যা ক্ষমতা তাদের তো তারা এখন বলবে যে আমরা তো প্রধান স্টেক হোল্ডার এই বাংলাদেশে বা এই রাজনীতি, আমাদের কথাই শুনতে হবে। এই যে কন্ট্রাডিকশন, জুলাই যদি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বা রাজনৈতিক 2-3টা জোটের নেতৃত্ব হতো, যেটা এখানে অনুষ্ঠান হয়েছিল, ছাত্ররা আন্দোলন করলেও শেষ পর্যন্ত তাদের দল ছিল, তাহলে কিন্তু আজকে এই সংকটটা হতো না। অভ্যুত্থানের নেতারা অভ্যুত্থানকেই এগিয়ে নিতেন, স্থায়ী করার চেষ্টা করতেন কিছুটা। কিন্তু যারা ছাত্র নেতৃত্বের পেছনে এসেছেন, সমর্থন দিয়েছেন, শতভাগ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন সব দল থেকে, কিন্তু তারা কিন্তু জুলাই নেতা না। এই যে কন্ট্রাডিকশন, যে আফটার জুলাইয়ের নেতারা নিজেরা ছোট শক্তি, নিজেরা প্রান্তিক শক্তি, এবং তাদেরকে একটা অস্তিত্বের ক্রাইসিসে ফেলে দেওয়া হয়েছে টিকে থাকার জন্য। তারা যদি বিনাশ হয়, জুলাইয়ের সম্ভাবনাও থাকে না। একজন ব্যক্তি, একটা দল, গোষ্ঠী, গ্রুপের তো আত্মরক্ষার অধিকার আছে। আপনি তাকে অস্তিত্বের ক্রাইসিসে যদি পরস্পরকে আমরা ফেলে দিই, আমরা প্রত্যেকটা গোষ্ঠীকে, ছোট গোষ্ঠী বড়কে, বড় গোষ্ঠী ছোটকে অস্তিত্বের ক্রাইসিসে, অস্তিত্বের চ্যালেঞ্জে ফেলে দিয়েছি। ফলে বড় দলের দিক থেকে তারও কিন্তু ন্যায্য পয়েন্ট আছে যে আপনি তো আমাকে অস্তিত্বের ক্রাইসিসে ফেলতে পারেন না। নতুন দলেরও একটা কথা বলবি যে আপনি তো বড় দল হয়ে আমাকে অস্তিত্বের ক্রাইসিসে ফেলে দিতে পারেন না। তাহলে কিন্তু উভয়ভাবে ক্রাইসিসে ফেলছি কেন, কি ডিজাইন এটা হচ্ছে, এটা বোধ হয় আমাদের সামনে এই মীমাংসাটা করা লাগবে। আমরা ইতিহাসের কাদর রেখা আর হতে চাই না। এখানে কাদর রেখার মতো যারা সূর্যদার দেহ থেকে সূর্য তুলে তাকে জীবন্ত করে তুললো, কিন্তু সূর্যদা জেগে উঠে যাকে দেখলো সে তো সেই কাজল রেখা না, সে তো দাসী, সে নিম্নবর্গ। আজকে যে ছেলে মেয়েদের বলা হয় টোকাই, তুই চাঁদা চাষ কেন, চাঁদা খাস কেন, খায় তো বটে, কিছু কিছু খায়, কিন্তু বড়দের তো চাঁদা খাইতে হবে, তো বড় লোকরা খাবে। এরা তো নিম্ন শ্রেণী থেকে আসা। এবং এই অ্যাপ্রোচ কি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আছে না? আমাদের মিডিয়া টকশোওয়ালাদের মধ্যে দেখা যায় না? যারা জুলাইকে বারবার প্রশ্নবিদ্ধ করেন, তারা এটাকে ছোট লোকের উত্থান হিসেবে দেখেন, এবং ছোট লোকরা এসে রাষ্ট্র ক্ষমতা দখল করবে, পার্টি বানাবে এবং ডিকটেট করবে বা শর্ত দেবে, টেবিলে বসে শর্ত দেবে, এটা তারা মানতে পারছেন না। এই জিনিসটাও কিন্তু আছে। 71-এর পরে ছোট লোকরা জয়ী হয়েছিল এবং রাষ্ট্র গঠন করতে গিয়ে ব্যর্থ হয়েছিল, কিন্তু তার তো এজেন্সি সে জারি রেখেছিল। ফলে এই ছোট লোক মানে উঠতি মধ্যবিত্তের সঙ্গে বন্দী মধ্যবিত্তের যে এলিটদের এবং তাদের মিডিয়ার যে একটা হিংসা, তার পেছনে এই জিনিসটা, ওই শ্রেণী ঘৃণা, এই কালচারাল ঘৃণাটাও আছে। এখন একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের সবাই আমরা নানানভাবে মিত্রহীন হয়ে পড়ছি। এখানে আওয়ামী লীগ তার হিস্টোরিক ব্লক, এই পরাজয়ের পরও, এই মার খাওয়ার পরও, এই জনগণের চূড়ান্ত ঘৃণা একদম তাদের ধুয়ে দেওয়ার পরও কিন্তু তার হিস্টোরিক ব্লক ছোট আকারে হলেও রয়ে গেছে। এটা আবার বড় হওয়ার চেষ্টা করবে। তার মিত্র সে আছে, তার দলের কাঠামো আছে কিছু কিছু, তার মিত্র দল তারা তো নিষিদ্ধ না, তারা আছে, তার পুঁজি আছে, পুঁজির নেটওয়ার্ক আছে, যেটা আশা কাসের ভাই বলছিলেন যে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান নাম বদল করছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান নাম বদল করছে, তাদের ইন্টেলেকচুয়াল নেটওয়ার্ক আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, আন্তর্জাতিক মিত্র আছে। ফলে সে কিন্তু তার হিস্টোরিক ব্লকটা, যেটাকে আমরা প্রতিবেশীপন্থী হিস্টোরিক ব্লক বলে আমরা একটা সময় আবিষ্কার করেছি, বিশেষত 80 দশক থেকে, সে কিন্তু তাকে পরিপুষ্ট করছে এবং সে জোটবদ্ধ আছে। কিন্তু অন্য দলগুলো মিত্রহীন দল কোনোদিন এককভাবে ক্ষমতা যেতে পারে না, গেলে ক্ষমতা টিকতেও পারে না। বাংলাদেশের ইতিহাস এরকম, এটা আমেরিকার মতো টু পার্টি সিস্টেম না, এখানে অনেক রকম মাল্টি পার্টি আছে। ফলে সবসময় একটা সময় বিএনপি জামাতের সাথে মিত্র পেয়েছিল, কিন্তু বিএনপি সবসময় মিত্রহীন ছিল।
আজকে এনসিপি বা নতুন দলগুলো তারা কিন্তু একরকম মিত্রহীন। এই মিত্রহীনতা তাদের সম্মিলিত দায় আমাদের সকলের, কিন্তু মিত্রহীনতা রাজনীতি সকলের জন্য ঝুঁকিপূর্ণ, বাংলাদেশ পন্থার জন্য ঝুঁকিপূর্ণ। এবং এই মিত্রহীনতার মধ্যে আমরা এখনো যাচ্ছি। আগস্টে সেটা যদি আরো বাড়ে সেটা আমাদের জন্য একটা অশনি সংকেত। আমি জানি না ইতিহাসের অন্তরাত্মা আমাদের এই সিরাতুল মুস্তাকিম দেবেন কিনা, সরল পথে নেবেন কিনা, যেখানে আমরা আমাদের সম্মিলিত স্বার্থটা দেব, যেখানে আমরা আমাদের রাষ্ট্রবাসনা পূরণ করার একটা সুযোগ আবার পাবো জনগণের সাথে নিয়ে। এবং সেই পথ মধ্যপথ, এবং সেটাই সরল পথ, এবং সরল পথই কিন্তু শ্রেষ্ঠ পথ। এবং সেই জন্য আমরা চাই আমাদের ইতিহাসের অন্তরাত্মা আমাদের সকলকে ওই সিরাতুল মুস্তাকিম নিয়ে যায়, সেই পথটা দেখা। আপনাদের সকলকে ধন্যবাদ।